স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এমপি আজিম হত্যায় সন্দেহভাজন একজন কলকাতায় গ্রেফতার। 5 কোটি টাকার চুক্তিতে হত্যার পরিকল্পনা হয়, পুলিশকে জানিয়েছে ঢাকায় আটক 3 জন। জলবায়ু পরিবর্তন, অসময়ে বৃষ্টি, লবণাক্ততা ও তাপ বৃদ্ধির কারণে হুমকিতে দক্ষিণাঞ্চলের চিংড়ি ও স্বাদু পানির মাছ চাষ, লোকসানে চাষিরা। চাহিদা থাকলেও ঈদের আগে কমেছে ভারত থেকে মশলা আমদানি, ডলার সংকট ও চড়া শুল্কের কারণে পেঁয়াজ আসাও বন্ধ। এবার বিস্তারিত সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যতম সন্দেহভাজন সিয়াম নামের একজনকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। এদিকে এ ঘটনা তদন্তে ঢাকায় আসছে ভারতীয় পুলিশের বিশেষ একটি দল। আজিম নিখোঁজের 6 দিন পর গতকাল কলকাতায় তার হত্যাকাণ্ডের খবর প্রকাশ হয়। বেরিয়ে আসে নানা তথ্য। জানা গেছে যে ফ্ল্যাটে আজিম খুন হয়েছেন সেটি ভাড়া নিয়েছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তি। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই। কমপক্ষে 1 মাস আগে আজিমকে খুনের পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয়। এতে জড়িত অন্তত 3 জন ঘটনার 13 দিন আগে বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান। এরও আগে যান 2 জন। আনোয়ারুলকে হত্যার জন্য সেখানে একটি ফ্ল্যাট ভাড়া করা হয়। ডিবির সূত্র জানায়, ঢাকায় গ্রেফতার 3 জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা আজিম হত্যায় সরাসরি জড়িত। হত্যার জন্য ঘাতকদের সঙ্গে 5 কোটি টাকার চুক্তি হয়েছিল। এই হত্যাকাণ্ডে সামনে এসেছে সিলিস্তি রহমান নামে এক নারীর নামও। তদন্ত সংশ্লিষ্টরা জানান, কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবা গার্ডেন্সে যে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় সেখানে অবস্থান করছিলেন ওই নারী। বাবার হত্যার বিচার চেয়েছেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডোরিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা স্ট্যাটাসে বাবার স্মৃতিচারণের পাশাপাশি বিচার চেয়েছেন তিনি। প্রিয় নেতাকে হারিয়ে শোক স্তব্ধ তার ভক্তরা। তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিরোধী শিবিরেও। ডেস্ক রিপোর্ট। বাবার অন্তঃপ্রাণ ছিলেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডোরিন। বাবার এমন করুণ মৃত্যুতে মুষড়ে পড়েছেন মেয়ে। শোকাহত ডোরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্মৃতিচারণ করছেন, চাইছেন বাবা হত্যার বিচার। গত রাত 10টার দিকে মুনতারিন ফেরদৌস ডোরিন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাসে লিখেন, বাবা তাকে নিয়ে কলকাতা যেতে চাইলেও ভিসা না থাকায় তিনি যেতে পারেননি। স্ট্যাটাসে তিনি এ হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানান। গত 12 মে দুপুরে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। 16 মে থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এমপি আজিম ঝিনাইদহ 4 আসন থেকে টানা 3 বারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে শোকাহত স্থানীয়রাও। উনি সাধারণ মানুষের সাথে মিশতেন, খেলাধুলো করতেন এবং সমাজ সামাজিকতায় যতদূর পারতেন সময় দিতেন। উনি আসলেই সবসময় খোলামেলা বেরিয়েছেন। তো হয়তো তার একটা সৎ সাহসেই সে কিন্তু এই একাই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু সে রাজনীতির ক্ষেত্রে শত্রু থাকতে পারে, কিন্তু তার সামনে তো কেউ আসেনি। ব্যবসায়িক কোনো গ্যাঞ্জাম থাকতে পারে, শত্রুতা থাকতে পারে, এই কারণে। কারণ আওয়ামী লীগের দ্বন্দ্ব থাকতে পারে। আওয়ামী লীগের যারা আনারের বিরোধিতা করে তারাও চায় না যে আনার মার্ডার হোক। এর বাইরে অতীতের নানা বিষয়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা সমালোচনাও করছেন বিরোধী মহল। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। ঝিনাইদহের কালীগঞ্জের রাজনীতিতে আলোচিত সমালোচিত এক নাম আনোয়ারুল আজিম। 3 বারের এই সংসদ সদস্যের নামে একসময় ইন্টারপোলের মাধ্যমে জারি করা হয়েছিল রেড নোটিস। নানা অপরাধের সাথে জড়িত ছিল এই সংসদ সদস্যের নাম, তবে এলাকায় ছিলেন জনপ্রিয়। ডেস্ক রিপোর্ট। শুরুর রাজনীতি বিএনপি দিয়ে 1988 সালে তৎকালীন বিএনপি নেতা আব্দুল মান্নানের হাত ধরে রাজনীতি শুরু করেন আনোয়ারুল আজিম।
আব্দুল মান্নান পরে 1995 সালে আওয়ামী লীগে যোগ দেন। সেই সুযোগে আজিমও চলে যান আওয়ামী লীগে। হুন্ডি ব্যবসা, সোনা চোরাচালান সহ বিভিন্ন অভিযোগে আনোয়ারুল আজিমকে ধরিয়ে দিতে 2007 সালে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল বাংলাদেশ পুলিশ, যা জারি ছিল 2008 পর্যন্ত। তার বিরুদ্ধে দেশের আদালতে গ্রেফতারি পরোয়ানাও ছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইন্টারপোলের লাল তালিকা থেকে বাদ পড়ে তার নাম। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর মধুগঞ্জ বাজারের মৃত ইয়াকুব বিশ্বাসের ছেলে আনোয়ারুল আজিম আনার। জন্ম 1968 সালের 3রা মে। পরিবারে 4 ভাই 6 বোন। আনন্দ দিয়ে থাকে সেটি হচ্ছে এই ফুটবল খেলা। 4 ভাইয়ের মধ্যে সবার ছোট আনার ছিলেন তুখোর ফুটবল খেলোয়াড়। এজন্য স্থানীয়ভাবে ছিলেন বেশ জনপ্রিয়, যাতে ভর করে 1993 সালে কালীগঞ্জ পৌরসভা কমিশনার নির্বাচিত হন। সেই উপজেলা চেয়ারম্যান হন 2009-এ। এরপর 2014, 18, 2024 সালে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হয়েছেন। পাশাপাশি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হয়েছেন তিনি। গত 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামাতে নিজের বিরুদ্ধে 21টি মামলার তথ্য দিয়েছিলেন এমপি আনার। একই সাথে বিভিন্ন সময়ের মামলাগুলোর কোনোটিতে খালাস, কোনোটিতে অব্যাহতি পেয়েছেন, সে বিষয়টিও হলফনামায় উল্লেখ করেন তিনি। ভারত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, কলকাতায় আনার হত্যার পেছনে সীমান্তে চোরাচালান সংক্রান্ত বিরোধের বিষয়টিও থাকতে পারে। নুরুন্নাহার উইলি, মাছরাঙা নিউজ ডেস্ক। এলাকায় জনপ্রিয়তা থাকায় আনোয়ারুল আজিমকে পরপর 3 বার দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের সাথে পরিচিতি সভায় তিনি আরও বলেন, আজিমকে কলকাতায় হত্যা করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে কিছু বলা যাবে না। আরও জানান, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে সরকার কাজ করছে। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। তবে আওয়ামী লীগের এমপি, সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব। তার জন্য শোকার্ত মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটর সাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়াত। তো তাকে আমরা 3য়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এবার অন্যান্য খবর। জলবায়ু পরিবর্তনের ফলে তাপবৃদ্ধি, সময়মতো বৃষ্টি না হওয়া ও পানির লবণাক্ততা বৃদ্ধির কারণে হুমকির মুখে পড়েছে দক্ষিণাঞ্চলের চিংড়ি ও স্বাদু পানির মাছের চাষ। এস এ মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনার ঘোনাবড়ডাঙ্গা গ্রামের মাছ চাষী জয়প্রকাশ বিশ্বাস 1 যুগ ধরে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি ও মিষ্টি পানির মাছের চাষ করছেন। একজন আদর্শ চাষী হিসেবে মৎস্য বিভাগ থেকে পুরস্কৃত হয়েছেন কয়েকবার। কিন্তু গত কয়েক বছর ধরে মাছ ছাড়ার সময় এপ্রিল মাসে তাপপ্রবাহ ও বৃষ্টি কম হওয়ায় বিপাকে পড়ছেন তিনি। সময় মতো মাছ ছাড়তে না পারায় লোকসানের পরিমাণ বাড়ছে বছর বছর। আমি আগে এপ্রিলেই মাছ ছাড়তাম, কিন্তু তাপমাত্রা বৃদ্ধির কারণে এবং পানির স্বল্পতার কারণে আমি এখনো 1 মাস পরে আমার মাছ ছাড়তে হবে। যে মাছ অনেকেই 1 থেকে 900 থেকে 1000 টাকা কেজি বিক্রি করতে পারবে, আমার সে মাছ 500-600 টাকায় বিক্রি করতে হবে। তাতে করে আমার দেখা যাচ্ছে অনেক লোকসানের সম্মুখীন হতে হবে। জয়প্রকাশের মতো একই সমস্যায় ভুগছেন দক্ষিণাঞ্চলের মাছ চাষিরা। চৈত্র বৈশাখে বৃষ্টি কম হয়, পানির তাপমাত্রা বেড়ে যাওয়া সহ মাছের আশানুরূপ বৃদ্ধি হচ্ছে না, মারা যাচ্ছে অনেক মাছ, বলছেন চাষিরা। তাপমাত্রায় গেলে, পানি অতিরিক্ত গরমে গেলে মাছ আপনার আছে ভাসে যাচ্ছে। তারপরে আছে বিভিন্ন রোগ আছে, সুগা হয়ে যাচ্ছে, মাছের গায়ে কোনো এনার্জি থাকতেছে না, বুঝছেন। এতে করে ওই মাছের লস হয়ে যাচ্ছে। মাছ তো দিলেই শুধু হয় না, বর্ষা না হলে মাছ ভালো হয় না। আর বর্ষা হলে খাবারও কম দেওয়া লাগে, বর্ষার জল হলে মাছ দ্রুত বাড়ে।
দক্ষিণাঞ্চলের অধিকাংশ মাছ চাষ হয় লিজ নেওয়া জমিতে। কাঙ্ক্ষিত মাছ উৎপাদন না হয় ঋণের জালে আটকা পড়ছেন এই অঞ্চলের মাছ চাষিরা। আমাদের 5.5 বিঘা জমি সবই কিন্তু হারি নেওয়া, বিঘায় 14,000 টাকা করে আমাদের হারি দিতে হয়। এই যে আমরা লোনটা যে নিচ্ছি, বছর শেষে তো আমরা সেই লাভ পাচ্ছি না, লাভ না পেলে তো লোনটা তো শোধ করতে পারতেছি না, আবার পরের বছর ঘের করতে গেলে আমাদের আবার লোন নিতে হচ্ছে, ফলে মানে ঋণের বোঝাটা তো বেড়ে যাচ্ছে আমাদের। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে মাছ উৎপাদন অব্যাহত রাখতে সনাতন পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানীদের গবেষণালব্ধ জলবায়ু সহনশীল পদ্ধতি চাষিদের মাঝে ছড়িয়ে দিতে হবে বলছেন বিশেষজ্ঞরা। ক্লাইমেট চেঞ্জের কারণে মৎস্য সম্পদের ক্ষেত্রে যে ক্যাপচার ফিশারি বা মুক্ত জলাশয়ের মাছের ব্রিডিং সিজনটা এইটা ব্যাহত হয়, মাছের ব্রিডিং সিজন ডিফার্ড হয় অথবা ব্রিডিংটা আনসাকসেসফুল হয়, এবং এটা যদি হয় তখন মাছের যে টোটাল উৎপাদনশীলতা এটা কমে যায়। আর অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে পানির অভাবে মাছগুলা অতিরিক্ত গরমে আসলে মাছগুলো মানে বাঁচতে পারে না, বা যদি বাঁচেও তাদের গ্রোথটা খুব স্টান্টেড হয়ে যায়। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী 2021-22 অর্থ বছরে খুলনা জেলায় 27,453 টন চিংড়ি উৎপাদন হয়েছিল, আর 2022-23 অর্থ বছরে চিংড়ি উৎপাদন দাঁড়ায় 25,375 টনে, যা আগের অর্থ বছরের তুলনায় 2,078 টন কম। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার 2021 পেল স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড সহ দেশের 20টি শিল্প প্রতিষ্ঠান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র সহ মোট 6টি ক্যাটাগরিতে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী, যেখানে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান দুটিকে এ সম্মানে ভূষিত করা হয়। স্বীকৃতি পাওয়া শিল্প উদ্যোক্তারা বলেন, এ সম্মাননা তাদের নতুন নতুন শিল্প কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ যোগাবে। তবে দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য হয়রানিমুক্ত ব্যবসায়িক পরিবেশ ও ব্যবসা বান্ধব শিল্পনীতি গ্রহণের তাগিদ দেন ব্যবসায়ীরা। আমরা স্কয়ার টয়লেট্রিজ, স্কয়ার গ্রুপ সবসময় চেষ্টা করে আসলে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করার। আমাদের এই জায়গায় গর্বটা হচ্ছে আমরা পরিবেশ বান্ধব ফ্যাক্টরি চালাই, আমরা এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করি, ট্যাক্স ভ্যাটের জায়গায় আমরা খুব স্বচ্ছ, এবং একই সাথে যেটা খুব ইম্পর্টেন্ট আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিই। আগামীতে আমাদের এই অ্যাগ্রো প্রসেসিং যেটা স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, সেটাকে আমরা আরও বর্ধিত করছি, যেটাই আসলে ধরেন আমাদের এই যে একটু আগে যেটা বললাম যে স্বীকৃতি এবং কন্টিনিউয়াস কমিটমেন্টেরই একটা আউটকাম হিসাবে। চাহিদা থাকলেও ঈদকে সামনে রেখে হিলি দিয়ে ভারত থেকে মশলা আমদানি বাড়েনি। ডলার সংকট ও চড়া শুল্কের কারণে দেশটি থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন দিনাজপুরের হিলির ব্যবসায়ীরা। কমেছে জিরা, এলাচের আমদানিও। ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ, আদা, রসুনের বাইরে ভারত থেকে রান্নার প্রয়োজনীয় বাকি সব মশলাও আমদানি করে বাংলাদেশ। উৎসব পার্বণকে সামনে রেখে যার পরিমাণ বাড়ে, তবে এবার পরিস্থিতি ভিন্ন। ঈদুল আজহার আর মাত্র সপ্তাহ তিনেক বাকি থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে মশলা আমদানির খুব একটা তোড়জোড় দেখা যাচ্ছে না। ইন্ডিয়ার আমরা রাজস্থান এবং গুজরাট থেকে আমরা এই মশলাগুলো আমদানি করে থাকি। আমদানিকৃত জিরা ডিউটি প্রতি কেজি 235 টাকা দিয়ে থাকে এবং এলাচের ডিউটি 295 টাকা দিয়ে থাকি। এই মশলাগুলির চাহিদা ব্যাপক আছে, যেহেতু সামনে কুরবানি ঈদ, এখন আমরা সবাই ইম্পোর্ট করতেছি। আশা করি মশলা বেশি ঢুকে গেলে আশা করি দামটা কমে যাবে। জিরার পরিমাণ প্রতি বছরের তুলনায় এবারে খুবই কম হওয়ার কারণ হলো যে ডলারের ঊর্ধ্বগতি, ডলার বাড়ে কমে, আবার ইন্ডিয়াতেও অনেক দাম বেশি। ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে ভারত থেকে প্রতি কেজি জিরা আমদানিতে সরকারকে 235 টাকা শুল্ক দিতে হয়। এলাচে যায় 295 টাকা। এর সাথে সরবরাহ ঘাটতির কথা বলে কোরবানিকে সামনে রেখে এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে স্থানীয় মশলার বাজার। সপ্তাহের ব্যবধানে জিরার দাম কেজিতে 150 টাকা ও এলাচ কেজি প্রতি 150 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। জিরার দোকানে আসলাম, দেখি জিরার দাম অনেক বেশি। জিরা কিনলাম, জিরা 700 টাকা কেজি। বাজারটা স্থির না, স্থির হলে ভালো হয়। এলাচের রেটও কোয়ালিটি ভেদে বেশি। এলাচের রেট আপনার 150, 200, 300 টাকা পার কেজিতে বাড়ছে। বেচা কিনা মোটামুটি ভালো হচ্ছে, তবে একটু বেশি হওয়ার কারণে
কাস্টমার একটু সংকোচ বোধ করতেছে। স্থানীয় স্থলবন্দর কর্তৃপক্ষের হিসেবে ভারতের গুজরাট ও রাজস্থান থেকে বর্তমানে প্রতিদিন 1-2 ট্রাক জিরা আসছে বাংলাদেশে। আগামী কয়েকদিনের মধ্যে গড়ে 5 ট্রাক করে মশলা আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুরবানি ঈদকে সামনে রেখে মশলা জাতীয় পণ্যটি একটু বেশি আন্দোলনে থাকে, এর ভিতরে জিরাটি অন্যতম। তো এই জিরা প্রতিদিন প্রায় এখন 2-3 গাড়ি প্রবেশ করতেছে, হয়তো সামনে 5 গাড়ি 7 গাড়ি বা বেশি প্রবেশ করতে পারে। এই জিরাটি আসার পরে আমরা সাধারণত এটা একটু দেরিতেই শুল্কায়ন এবং হয়, কারণ কাস্টমের কিছু প্রক্রিয়া আছে, এক্সামিন অ্যাসেসমেন্ট শেষে এটা দ্রুততার সাথে তারা বের করে নিয়ে যে বাজারজাত করতে পারে। হিলি কাস্টমের তথ্য মতে 1 জানুয়ারি থেকে 18 মে পর্যন্ত এই বন্দর দিয়ে 7,514টি ট্রাকে 2,10,700 মেট্রিক টন মশলা জাতীয় পণ্য আমদানি হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ছিল জিরা, আদা, রসুন, মহুরি, এলাচ ও মেথি। মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে মশলায় উচ্চমাত্রায় ক্ষতিকর কীটনাশক ব্যবহারের অভিযোগে ভারত থেকে মশলা আমদানিতে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। এমন হলে চলতি বছর ভারতের মশলা রপ্তানি 40% কমতে পারে বলে জানিয়েছে দেশটির মশলা রপ্তানিকারকরা। ডেস্ক রিপোর্ট। এমডিএইচ ভারতের প্যাকেটজাত মশলার জনপ্রিয় ব্র্যান্ড। স্থানীয় বাজারের পাশাপাশি যা রপ্তানি করা হয় বিশ্বের প্রায় সব দেশে। তবে এই মশলায় উচ্চমাত্রার ক্ষতিকর কীটনাশক ব্যবহারের অভিযোগে গেল মাসে এমডিএইচ-এর 3 ধরনের মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় হংকং। একই অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয় এভারেস্ট ব্র্যান্ডের মশলা বিক্রিতেও। হংকংয়ের পর এই 2 ব্র্যান্ডের মশলার উপর নিষেধাজ্ঞা দেয় সিঙ্গাপুর আর নেপাল। ভারতের সব মশলা আমদানির ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। এমডিএইচ আর এভারেস্টের বিরুদ্ধে অভিযোগ, তাদের মশলায় কীটনাশক ইথাইলিন অক্সাইড বা ইটিওর উচ্চমাত্রার উপস্থিতি পাওয়া গেছে, দীর্ঘমেয়াদে যার ব্যবহার ক্যান্সার তৈরি করতে পারে। ইটিও মূলত জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। কিছু দেশে মশলা সংরক্ষণে স্বল্প মাত্রায় এর ব্যবহার অনুমোদিত, আবার কিছু দেশে এর ব্যবহার একেবারেই নিষিদ্ধ। অবশ্য মশলায় ইটিও ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে ব্র্যান্ড দুটো। এই ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের মশলা রপ্তানিতে। দেশটির মশলা রপ্তানিকারকদের জোট ইন্ডিয়ান স্পাইস ট্রেড গ্রুপের হিসেবে চলতি বছর মশলা রপ্তানি অন্তত 40% কমতে পারে। সম্প্রতি ভারতীয় 2টি বড় মশলা ব্র্যান্ডের নমুনা বিদেশি মশলা ফেডারেশন দ্বারা যাচাই বাছাইয়ের জন্য নেওয়া হয়েছিল। সেখানে তারা কিছু রাসায়নিকের উপস্থিতি আমদানিকৃত মশলার জন্য অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি পেয়েছে। এটা দেশের মশলার ব্র্যান্ডের ক্ষেত্রে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে, যা ভবিষ্যতে আমাদের বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই ঘটনায় ভারতীয় মশলা রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রপ্তানির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। প্যাকেটজাত মশলা কেনা বন্ধ করেছেন অনেক ক্রেতা। যদিও ফেডারেশন অব ইন্ডিয়ান স্পাইস স্টেক হোল্ডার্সের দাবি, ইটিও কীটনাশক হিসেবে নয়, ব্যবহার করা হয়েছে মশলার ক্ষতিকর জীবাণু মারার ওষুধ হিসেবে, যা মানব শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয়। এই ফর্মুলা কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় না। এটি শুধুমাত্র একটি চিকিৎসা যা মশলায় উপস্থিত মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটারগুলোকে মেরে ফেলে। এটি স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে মনে করা হয় না। বিশ্বের বৃহত্তম মশলা রপ্তানিকারক দেশ ভারত। প্রায় 200 ধরনের মশলা আর মূল্য সংযোজিত পণ্য রপ্তানি করে দেশটি বিশ্বের 100টি দেশে। গেল বছর ভারতের প্রায় $400 কোটি আয় এসেছে মশলা রপ্তানি থেকে। হিরজুন মীরা, মাছরাঙা টেলিভিশন। রাজধানীর বাড্ডারে টেকপাড়া এলাকায় বোমা তৈরির একটি কারখানা থেকে 65টি হাত বোমা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। রাজধানীর পূর্ব বাড্ডারে টেকপাড়া এলাকার একটি বাসায় আধুনিক হাত বোমা তৈরি করছে একটি চক্র, এমন খবরে গতরাতে র্যাব 3-এর একটি দল অভিযান চালিয়ে বোমা সহ 3 জনকে আটক করা হয়। র্যাব জানায় বোমাগুলো খুবই শক্তিশালী। উপজেলা নির্বাচন সহ অন্যান্য ঘটনায় ব্যবহারের উদ্দেশ্যে এগুলো তৈরি করা হয়ে থাকতে পারে। 26,000 টাকার বিনিময়ে 3 তরুণ বোমা তৈরির কাজ করছিল। গত রাতেই বোমাগুলো গাজীপুর পাঠানোর কথা ছিল। এই ঘটনায় জড়িতদের ধরতে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। আন্তর্জাতিক। যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকের পর 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে সাংবাদিকদের তিনি জানান, আগামী 4 জুলাই আগাম নির্বাচন হবে। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিরোধী দলের লেবার পার্টি। ডেস্ক রিপোর্ট।
সম্প্রতি যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর থেকেই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। গেল কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল আগাম নির্বাচনের। অবশেষে গতকাল মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঘোষণা দেন আগাম জাতীয় নির্বাচনের। Earlier today, I spoke with His Majesty the King to request the dissolution of Parliament. The King has granted this request, and we will have a general election on the 4th of July. নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন সুনাক। এর আগে রাজা তৃতীয় চার্লসের অনুমতি নেন তিনি। নিজের সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে সুনাক বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ব্রিটেনের উন্নয়নে কাজ করবেন তিনি। I will fight for every vote. I will earn your trust. আগাম নির্বাচনের ঘোষণায় ফুরফুরে মেজাজে রয়েছে বিরোধী লেবার পার্টি। এর মাধ্যমে কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন সরকারের বিশৃঙ্খলার অবসান হবে বলে জানান বিরোধী নেতা কিয়ার স্টারমার। The Prime Minister has finally announced the next general election, a moment the country needs and has been waiting for. ব্রেক্সিট কার্যকর, করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও সর্বশেষ গাজা পরিস্থিতির কারণে যুক্তরাজ্যের রাজনীতি ও অর্থনীতি বেশ টালমাটাল। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি 2010 সাল থেকে টানা 3 বার ক্ষমতায় আছে, কিন্তু নেতৃত্ব টেকসই নয়। গত 15 বছরে দলটি অন্তত 5 বার প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এনেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখন আকাশচুম্বী। বরিস জনসনের পর কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া লিজ ট্রাস মাত্র 45 দিনের মাথায় সরে দাঁড়ানোর ঘোষণা দিলে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের কপাল খুলে যায়। 2022 সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। এই মুহূর্তে কনজারভেটিভ পার্টির জনসমর্থন তলানিতে থাকায় সামনের নির্বাচনে বিরোধী লেবার পার্টির ক্ষমতায় ফেরার বড় সুযোগ তৈরি হয়েছে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। খেলার খবর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জা কাটাতে আজ দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশের ক্রিকেট দল। হিউস্টনে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপের আগে সেখানকার আবহাওয়া ও উইকেটের সাথে মানিয়ে নিতে 3 ম্যাচের এই টি-20 সিরিজ খেলছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচ হেরে বাজে শুরু হয়েছে টাইগার ক্রিকেটারদের। হিউস্টনে প্রথম টি-20তে বাংলাদেশ হারে 5 উইকেটে। ম্যাচ শেষে বোলারদের উপরই হারের দায় দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ না জিতলে সিরিজ হারবে বাংলাদেশ। 25 মে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-20। এরপর বিশ্বকাপের আগেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। এমপি আজিম হত্যায় সন্দেহভাজন একজন কলকাতায় গ্রেফতার। 5 কোটি টাকার চুক্তিতে হত্যার পরিকল্পনা হয়, পুলিশকে জানিয়েছে ঢাকায় আটক 3 জন। জলবায়ু পরিবর্তন, অসময়ে বৃষ্টি, লবণাক্ততা ও তাপ বৃদ্ধির কারণে হুমকিতে দক্ষিণাঞ্চলের চিংড়ি ও স্বাদু পানির মাছ চাষ, লোকসানে চাষিরা। চাহিদা থাকলেও ঈদের আগে কমেছে ভারত থেকে মশলা আমদানি। ডলার সংকট ও চড়া শুল্কের কারণে পেঁয়াজ আসাও বন্ধ। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন, অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।